নমস্কার, আমি হৈমন্তী। আজকে পাঠ করবার জন্য বেছে নিয়েছি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প পরীক্ষা। এই পরীক্ষা আমাদের স্কুল কলেজের পরীক্ষা নয়। এই পরীক্ষা ভালোবাসার মানুষটি প্রকৃতই ভালোবাসার যোগ্য কিনা তা যাচাই করে নেবার পরীক্ষা। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে শুনতে থাকুন আজকের গল্প পরীক্ষা। বিনায়ক বসুর ড্রয়িং রুম। রাত্রিকালে বিদ্যুৎবাতির আলোয় ঘরটি অতি সুন্দর দেখাইতেছে। ফিকা সবুজ রঙের দেয়াল, নতুন আধুনিক গঠনের আসবাব, তিনটি আলোর বাল্ব ঘরে বিভিন্ন স্থানে থাকিয়া ঘরটি প্রায় ছায়াহীন করিয়া তুলিয়াছে। ঘরের দুই পাশে দুইটি দ্বার, একটি ভিতরে এবং অন্যটি বাইরে যাইবার পথ। ঘরে তৃতীয় দেয়ালের মাঝখানে ইংল্যান্ডেশ্বর ষষ্ঠ জর্জের সোনালি ফ্রেমে বাঁধানো একটি প্রতিকৃতি শোভা পাইতেছে। বিনায়ক বসু ডিনার শেষ করিয়া ড্রয়িং রুমে আসিয়া বসিয়াছে এবং একটি কৌচে প্রায় চিত হইয়া শুইয়া একখানি ইংরেজি উপন্যাস পড়িতেছে। তাহার পরিধানে ঢিলা পায়জামা ও পাঞ্জাবির উপর একটি সিল্কের ড্রেসিং গাউন। বিনায়কের বয়স ৩০-এর নিচেই। সে এখনও অবিবাহিত। তাহাকে সুপুরুষ বলা চলে। গৌরবর্ণ, দীর্ঘদেহ, মাথায় ছোট করিয়া ছাটা কোকড়া চুল, মুখের লালিত্যের সঙ্গে এমন একটা পরিমার্জিত হঠকারিতার ভাব মিশ্রিত আছে যে তাহাকে চালিয়াত বলিয়া মনে হয় এবং তাহার নৈতিক চরিত্র সম্বন্ধেও খটকা লাগে। উপরন্তু সে তরুণীদের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে মিশিতে পারে। তরুণীরাও কেন জানি না তাহার প্রতি একটু বেশি মাত্রায় আকৃষ্ট হন। এইসব কারণে শহরে তাহার কিছু বদনাম রটিয়াছে। বিনায়ক সরকারি ইঞ্জিনিয়ার। মাস দুই পূর্বে সে পশ্চিমবঙ্গের এই সমৃদ্ধ শহরে বদলি হইয়া আসিয়াছে এবং স্থানীয় অভিজাত সমাজে তরুণী মহলে বিশেষ চাঞ্চল্যের সৃষ্টি করিয়াছে। নিবিষ্ট মনে বই পড়িতে পড়িতে বিনায়ক অন্যমনস্কভাবে চোখ তুলিতেছিল এবং ঐষৎ ভ্রুকুটি করিয়া শূন্যে তাকাইতেছিল, যেন তাহার মনের মধ্যে অন্য কোনো চিন্তা ঘোরাঘুরি করিতেছে। একবার সে বই রাখিয়া উঠিল। ঘরের কোণে একটি ক্ষুদ্র আলমারি ছিল। তাহার ভিতর হইতে বোতল ও পেগ বাহির করিয়া পেগ পূর্ণ করিয়া লইয়া আবার আসিয়া বসিল। বই পড়িতে পড়িতে মাঝে মাঝে পেগে চুমুক দিতে লাগিল। বাহিরের দিকে দরজা দিয়া একটি উর্দি পরা ফিটফাট খানসামা প্রবেশ করিল। তাহার হাতে জার্মান সিলভারের রেকাবের ওপর একখানি চিঠি। খানসামা নিঃশব্দে প্রভুর সম্মুখে রেকাব ধরিল। বিনায়ক চিঠি তুলিয়া লইয়া ছিঁড়িয়া পড়িল। তাহার ভ্রু একটু উঠিল। সে একবার ঘড়ির দিকে তাকাইল। পাশের টেবিলে বুদবুদের ন্যায় কাছে ঢাকা সুন্দর একটি টাইম পিস, তাহাতে 10টা বাজিয়া 25 মিনিট হইয়াছে। বিনায়ক চিঠিখানি ড্রেসিং গাউনের পকেটে রাখিল। পেক তুলিয়া লইয়া খানসামার দিকে না তাকিয়াই বলিল, তুমি এখন যেতে পারো। তোমাকে আর দরকার হবে না। হ্যাঁ, সদর দরজা বন্ধ করবার দরকার নেই। খানসামা জি বলিয়া প্রস্থান করিল। বিনায়ক পেগে একটি ক্ষুদ্র চুমুক দিয়া রাখিয়া দিল। একটি জয়পুরী কৌটার মধ্য হইতে সিগারেট লইয়া ধরাইয়া ঘরময় পায়চারি করিতে লাগিল। তারপর ঘরের মাঝখানে দাঁড়াইয়া পকেট হইতে চিঠি বাহির করিয়া অনুচ্চ কণ্ঠে পড়িল, বিনায়ক বাবু, আপনার সঙ্গে আমার জরুরি কথা আছে। আজ রাত্রি 10:30টার সময় আমি আসব। সে সময় যেন কেউ না থাকে। ইতি মনিকা নন্দী। বিনায়কের মুখ দেখিয়া তাহার মনের ভাব কিছুই বোঝা গেল না। সে চিঠি মুড়িয়া পকেটে রাখিল। তারপর সিগারেটে একটা টান দিয়া সেটা অ্যাশট্রেতে ফেলিয়া পেক তুলিয়া লইল। পেক ঠোঁটের কাছে তুলিয়াছে। এমন সময় বহির্দ্বারের ওপার হইতে স্ত্রীকণ্ঠের আওয়াজ আসিল, বিনায়কবাবু, আসতে পারি?
বিনয় ক্ষণিক দ্বারের পানে চাহিয়া রহিল, তারপর পেগ নামাইয়া রাখিয়া হাসি মুখে অগ্রসর হইল। বিনায়ক, এসো মনিকা। মনিকা ঘরে প্রবেশ করিল। তাহার আবির্ভাবে ঘরটা যেন ঝলমল করিয়া উঠিল। মনিকা শুধু সুন্দরী নয়, তাহার মুখে চোখে বুদ্ধি ও চিত্তবলের এমন একটা প্রভা আছে যে তাহা তাহার দৈহিক সৌন্দর্যকে আরও ভাস্বর করিয়া তুলিয়াছে। মনিকার বয়স 20 বছর। তাহার কবরীতে যুথি ফুলের মালা, পরিধানে চাপা রঙের একটি সূক্ষ্ম বেনারসি শাড়ি, কর্ণে কণ্ঠে মণিবন্ধে মুক্তার লঘু অলঙ্কার। উচ্ছল যৌবনের ছটা বিচ্ছুরিত করিয়া সে যখন বিনয়কের সম্মুখে আসিয়া দাঁড়াইল, তখন মনে হইল সেকালে রাজকন্যারা বুঝি এমনিভাবেই চোখ ধাঁধাইয়া স্বয়ম্বর সভায় আবির্ভূতা হইতেন। মনিকার অধরে একটু হাসি লাগিয়া আছে। বিরাগ ও অনুরাগ অবিশ্লেষ্যভাবে মিশিয়া গেলে বোধ করি মেয়েদের মুখে এরূপ হাসি দেখা যায়। মনিকা বলিল, আমার চিঠি পেয়েছিলেন? বিনায়ক পকেট হইতে চিঠি বাহির করিয়া ধরিল। মনিকাকে দেখিয়া তাহার বুক যে গুরু গুরু করিতেছে তাহা তাহার মুখ দেখিয়া বোঝা গেল না। বিনায়ক, সেকালের পণ্ডিতগুলো ঠিক ধরেছিল, স্ত্রী জাতির চরিত্র আর পুরুষের ভাগ্য কখন কি ঘটবে বলা যায় না। আমার ভাগ্য যে হঠাৎ এত প্রসন্ন হয়ে উঠেছে তা 10টা বেজে 25 মিনিটের আগে জানতে পারিনি, তাই সামাজিক ভদ্রবেশ পড়বার সময় পেলুম না। মনিকা এই ত্রুটি স্বীকারের কোনো উত্তর না দিয়া চিঠিখানি লইয়া নিজের ব্লাউজের মধ্যে রাখিল। এটার আর বোধহয় আপনার দরকার নেই। বিনায়ক মুখ টিপিয়া হাসিল। না, তাছাড়া তোমার চিঠি আমার কাছে না থাকাই ভালো, সাবধানের মার নেই। কিন্তু যাক, তোমার সম্বর্ধনা করা হয়নি। এসো, বসো। মনিকাকে সোফায় বসাইয়া সিগারেটের জয়পুরি বাক্সটা তাহার সম্মুখে খুলিয়া ধরিয়া বিনায়ক বলিল, নাও। মনিকা একবার বাক্সের দিকে তাকাইল, একবার বিনায়কের মুখের পানে তাকাইল, তারপর শান্ত কণ্ঠে বলিল, আমি সিগারেট খাই না। আপনার পরিচিতা মহিলারা কি সকলেই সিগারেট খান? সকলেই নয়, তবে কয়েকজন আছেন যারা এক টানে একটা আস্ত সিগারেট পুড়িয়ে ছাই করে দিতে পারেন। কিন্তু তুমি যখন ধূমপান করো না, তখন অন্য কোনো পানীয়ের ব্যবস্থা করি, চা, কফি, শরবত। মনিকা পেগের দিকে কটাক্ষপাত করিল। আমার জন্য ব্যস্ত হবেন না, বরং আপনি যা খাচ্ছিলেন সেটা শেষ করে ফেলুন। আমি? হো। অর্ধপূর্ণ পেগ হাতে তুলিয়া লইয়া বিনায়ক হাসিল। তুমি যা ভাবছ তা নয়, আমি মাতাল নই। মাঝে মাঝে ডিনারের পর একটু পোর্ট খাই, শরীর ভালো থাকে। তুমিও ইচ্ছে করলে খেতে পারো, মেয়েদের পোর্ট খেতে বাধা নেই। ধন্যবাদ। পোর্ট আর ব্র্যান্ডি হুইস্কির মধ্যে কি তফাৎ তা বোঝবার অভিজ্ঞতা আমার নেই, সুতরাং ওটা থাক। বিনায়ক পেগ নিঃশেষ করিয়া রাখিয়া দিল। বেশ, তোমার যেমন ইচ্ছে। আমার অতিথি সৎকারের ত্রুটি হচ্ছে বুঝতে পারছি, কিন্তু উপায় কি? সে কৌচের অন্য প্রান্তে বসিল। মনিকা ঘরের চারিদিকে একবার সপ্রশংস দৃষ্টি বুলাইল। রাজার ছবির উপর দৃষ্টি পড়ায় তাহার ভ্রু ঐষৎ কুঞ্চিত হইল। আপনি খুব শৌখিন লোক দেখছি, কিন্তু রাজার ছবি কেন? হতে আপনার ড্রয়িং রুমের শোভা আরও বেড়েছে বলে মনে হয়। না, ওটা ভেগ। ভেগ? হ্যাঁ, ইংরেজের চাকরি করতে হলে ওটা দরকার হয়। ঐষৎ তীক্ষ্ণ কণ্ঠে, আমার বাবাও ইংরেজের চাকরি করেন, এ জেলার দণ্ডমুণ্ডের কর্তা তিনি, কিন্তু তিনি তো ঘরে রাজার ছবি টাঙাননি। তবে কার ছবি টাঙিয়েছেন? কারণ নয়, বাবার ঘরে কোনো ছবিই নেই। আমার ঘরে কিন্তু অন্য ছবি আছে। চারিদিকে চাহিয়া, কই, কোথায়? দেখছি না তো। এসো আমার সঙ্গে, দেখাচ্ছি। সে উঠিয়া রাজার ছবির দিকে গেল। মনিকাও তাহার অনুবর্তিনী হইল।
বিনায়ক ছবির ফ্রেমের উপর একটা বোতাম টিপিতেই রাজার ছবি উল্টাইয়া গিয়া তাহার স্থানে মহাত্মা গান্ধীর ছবি দেখা দিল। মনিকা কিছুক্ষণ বিস্ময়ে নির্বাক হইয়া তাকাইয়া রহিল। তারপর একটু অপ্রতিভভাবে হাসিল। ভুলে গিয়েছিলাম আপনি ইঞ্জিনিয়ার, বেশ কল বানিয়েছেন। সে ফিরিয়া গিয়া কৌচে বসিল। কিন্তু এতে একটা কথা প্রমাণ হলো। কি প্রমাণ হলো? প্রমাণ হলো যে আপনার ভেতরে এক আর বাইরে আরেক। আপনি সাদা লোক নন। এতে আশ্চর্য হওয়ার কি আছে? পৃথিবীতে সাদা লোক কটা পাওয়া যায়? তাছাড়া তুমি আর যেভাবে আমার সঙ্গে দেখা করতে এসেছো, তার মধ্যেও তো লুকোচুরি রয়েছে। মনিকার মুখ একটু লাল হইল। সে তীক্ষ্ণ দৃষ্টিতে বিনায়কের মুখের পানে চাহিল। লুকোচুরি কিছু নেই। আমি আপনাকে কয়েকটা কথা জিজ্ঞাসা করতে এসেছি। বেশ তো, কিন্তু সেই জন্য এত রাত্রে একলা আসার দরকার ছিল কি? অন্তত তোমার ছোট ভাই শম্ভু সঙ্গে এলে কোনো দোষ হতো না। মনিকা যেন একটু অস্বস্তি অনুভব করিল। একবার চকিত চক্ষে বাহিরের দ্বারের পানে তাকাইল। তারপর একটু তাড়াতাড়ি বলিল, একলা আসার দরকার ছিল। আমার কথা গোপনীয়। এ বাড়িতে আর কেউ নেই তো? কেউ না, স্রেফ তুমি আর আমি। বিনায়ক আর চোখে মনিকার পানে তাকাইল। মনিকার মুখে ক্ষণেকের জন্য শঙ্কার ছায়া পড়িল। তারপর সে সোজা হইয়া বসিল। তাহার চক্ষু প্রচ্ছন্ন উত্তেজনায় প্রখর হইয়া উঠিল। বিনায়ক তাহা লক্ষ্য করিয়া বাক্স হইতে সিগারেট লইতে লইতে প্রশ্ন করিল, আপত্তি নেই? খেতে পারি? স্বচ্ছন্দে। সিগারেট ধরাইয়া বিনায়ক কৌচের পাশে বসিল। কয়েকটা ধোয়ার আংটি ছাড়িয়া বলিল, এবার তোমার গোপনীয় প্রশ্ন আরম্ভ হোক। মনিকা বিনায়কের পানে তাকাইল না। দেয়ালে মহাত্মা গান্ধীর ছবির উপর দৃষ্টি নিবদ্ধ রাখিয়া ধীরে ধীরে বলিল, আজ সকালে আপনি বাবার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন? হ্যাঁ। আমার সঙ্গে বিয়ের প্রস্তাব করেছিলেন? করেছিলুম। চকিতে বিনায়কের দিকে উজ্জ্বল দৃষ্টি ফিরাইয়া মনিকা বলিল, বিয়ের প্রস্তাব করবার কি যোগ্যতা আছে আপনার? সিগারেটের ছাই সন্তর্পণে অ্যাস্ট্রেতে ঝাড়িয়া বিনায়ক নীরস কণ্ঠে বলিল, যোগ্যতার পরিচয় তো আজ সকালে তোমার বাবার কাছে দিয়েছি। আমি সরকারি ইঞ্জিনিয়ার, বর্তমানে 400 টাকা মাইনে পাই। ভবিষ্যতে মাইনে আরও বাড়বে। আমার স্বাস্থ্যও বেশ ভালো। আমি ও যোগ্যতার কথা বলছি না। বিয়ে করবার নৈতিক যোগ্যতা আপনার আছে কি? কথাটা একটু পরিষ্কার করে না বললে বুঝতে কষ্ট হচ্ছে। বিনায়ক বাবু, যে কুমারী আপনাকে বিয়ে করবে সে আপনার কাছে নৈতিক পবিত্রতা আশা করতে পারে, এ কথা আপনি অস্বীকার করেন? নিশ্চয়ই স্বীকার করি। শুধু তাই নয়, আমি বিশ্বাস করি যে পুরুষের নৈতিক পবিত্রতা নেই তার বিয়ে করা উচিত নয়। মনিকা কিছুক্ষণ স্থির নেত্রে বিনায়কের পানে চাহিয়া রহিল। তাহলে আপনি বিয়ে করতে চান কোন সাহসে? আমার সে দাবি আছে। অবিশ্বাসের তীক্ষ্ণ হাসি হাসিয়া উঠিল মনিকা। বিনায়ক বাবু, আপনি নিজেকে যতটা সাধু বলে প্রমাণ করতে চান, সত্যি আপনি ততটা সাধু নন। আজ আমি নিজের চোখে আপনাকে মদ খেতে দেখেছি। তাছাড়া শহরে আপনার নামে বদনামও আছে। অসম্ভব নয়, বদনাম কার না হয়, কিন্তু মদের কথা যে বললে, আগেই বলেছি আমি মাতাল নই, নিয়মিত মদ খাই না। প্রমাণ করতে পারেন? এ কথা প্রমাণ করা যায় না, ওটা তার চরিত্র থেকে অনুমান করে নিতে হয়। তোমার কথাই ধরো, আজ তুমি একলা লুকিয়ে আমার বাড়িতে এসেছো। লোকে যদি মনে করে তুমি রোজ রাত্রে আমার বাড়িতে আসো, সে কথা কি সত্যি হবে? আচ্ছা, ও কথা ছেড়ে দিলুম, কিন্তু আপনি যে স্ত্রী জাতির সঙ্গ খুবই ভালোবাসেন, এ কথা অস্বীকার করতে পারেন? বিনায়ক হাসিয়া উঠিল। দগ্ধাবশে সিগারেট অ্যাস্ট্রের উপর ঘষিয়া নিভাইয়া বলিল, কি মুশকিল, অস্বীকার করতে যাব কোন দুঃখে? স্ত্রীজাতির সঙ্গ যদি ভালোই না বাসবো, তাহলে তোমাকে বিয়ে করতে চাই কেন?
মনিকা দৃষ্টি ক্রুদ্ধ হইয়া উঠিল। হেসে ওড়াবার চেষ্টা করবেন না। 2 মাস হলো আপনি এ শহরে এসেছেন, এরই মধ্যে আপনার সব কীর্তি প্রকাশ হয়ে পড়েছে। অমিতা সেনের সঙ্গে আপনার কী সম্পর্ক তা সবাই জানে। বিনায়কের মুখ সহসা কঠিন হইয়া উঠিল। না, কেউ জানে না। অমিতার সঙ্গে আমার কী সম্পর্ক তা শুধু আমি জানি আর অমিতা জানে। সত্যি? খুব গোপনীয় সম্পর্ক বুঝি? আমরা জানতে পারি না? অমিতা আমার ভাবি ভাতৃবধূ, তোমরা জানো না। আমার ছোট ভাই বিলেত গেছে, অমিতা তাকে ভালোবাসে। মনিকা থতমত খাইয়া গেল। ও, আহ, তা তাই যদি হয় তাহলে এত লুকোচুরির কি দরকার? লুকোচুরির কারণ অমিতার বাবা। তিনি এই বিয়ের বিরুদ্ধে। তিনি জাতের বাইরে মেয়ের বিয়ে দিতে চান না। মনিকার দৃষ্টি নত হইল, কিন্তু তক্ষুনি আবার সে চোখ তুলিল। আচ্ছা, সে যাই হোক, মেয়েদের স্কুলের টিচার মিসেস রমা গাঙ্গুলির সঙ্গে আপনার সম্বন্ধটা কীরকম? তিনি আমার বান্ধবী। বান্ধবী? ও কথাটার অনেক রকম মানে হয়। বিনয়ক খানিক গম্ভীর হইয়া রহিল। তারপর ঐষৎ ভৎসনার স্বরে বলিল, মনিকা, আমার সম্বন্ধে তুমি যা ইচ্ছা ভাবতে পারো, কিন্তু একটি শুদ্ধ চরিত্রা নিষ্ঠাবতী বিধবা মহিলার সম্বন্ধে ওরকম ইঙ্গিত করলে অপরাধ হয়। মনিকার মুখে লজ্জার রক্তিমাভা ফুটিয়া উঠিল, কিন্তু সঙ্গে সঙ্গে তাহার মেরুদণ্ড শক্ত হইয়া উঠিল। ক্ষণিক নীরব থাকিয়া সে ওই তিক্ত স্বরে বলিল, আর হাসপাতালের লেডি ডাক্তার মিস মল্লিকা, তিনিও কি শুদ্ধ চরিত্রা নিষ্ঠাবতী মহিলা? তার সঙ্গেও তো আপনার খুব ঘনিষ্ঠতা। বিনায়কের ঠোঁটের কোণে একটু হাসি খেলিয়া গেল। শ্রীমতী মল্লিকার সঙ্গে আমার সম্পর্ক একটু অন্য ধরনের। শিকারের সঙ্গে শিকারীর যে ঘনিষ্ঠতা, তার সঙ্গে আমার ঘনিষ্ঠতাও সেই রকম। ভুল বোঝো না, তিনি শিকারী আর আমি শিকার। ভাগ্যক্রমে এখনো অক্ষত শরীরে আছি। মনিকা হঠাৎ উঠিয়া দাঁড়াইল। বিনায়কও সঙ্গে সঙ্গে উঠিল। মনিকা অস্থিরভাবে ঘরের এটা ওটা নাড়িয়া ঘুরিয়া বেড়াইতে লাগিল, যেন কিছুতেই তাহার মনের অসন্তোষ দূর হইতেছে না। কি হলো, আর কোনো প্রশ্ন খুঁজে পাচ্ছ না? কটা বেজেছে? আমি এবার বাড়ি যাব। ঘড়ি দেখিবার জন্য বিনায়ক পিছন ফিরিতেই মনিকা এক অদ্ভুত কাজ করিল। মদের শূন্য পেকটা তাহার হাতের কাছেই ছিল। ক্ষিপ্র হস্ত সঞ্চালনে তাহা মেঝেই ফেলিয়া দিল। ঝনঝন করিয়া কাঁচ ভাঙার শব্দ হইল এবং প্রায় সঙ্গে সঙ্গে বিদ্যুৎ বাতি নিভিয়া ঘর অন্ধকার হইয়া গেল। অন্ধকারের ভিতর হইতে মনিকার উচ্চকিত কণ্ঠস্বর আসিল, হইচা, এ কি হলো? আলো নিভে গেল। বিনায়কবাবু? কোনো ভয় নেই, মাঝে মাঝে এমন হয়। পাওয়ার হাউসে কোনো গোলমাল হয়ে থাকবে। তুমি যেমন আছো তেমনি দাঁড়িয়ে থাকো, নইলে পায়ে কাঁচ ফুটে যেতে পারে। আমি পাশের ঘর থেকে মোমবাতি নিয়ে আসছি। না না, আপনি কোথাও যাবেন না, আমার ভয় করবে। আচ্ছা, আমি দেশলাই জ্বালাচ্ছি। সে ফস করিয়া দেশলাই জ্বালিল। অন্ধকার কিন্তু সম্পূর্ণ দূর হইল না। দুজনকে আবছায়াভাবে দেখা গেল। মনিকা সেই অস্পষ্ট আলোকে সাবধানে পা ফেলিয়া আবার কৌচে আসিয়া বসিল। দেশলাই কাঠি নিভিয়া গেল। আচমকা কাছে গ্লাসটা ভেঙে ফেললুম। কি করে ভাঙলে? কি জানি, অসাবধানে হাত লেগে গেছিল। বিনায়ক আবার দেশলাই জ্বালিল। দেখা গেল তাহার মুখে একটু বাঁকা হাসি লাগিয়া আছে। মদের গ্লাস ভাঙার মধ্যে হয়তো নিয়তির কোনো ইঙ্গিত আছে, তা জানি না। আপনি অত দূরে দাঁড়িয়ে কেন? আসুন, আমার যে ভয় করছে। বিনায়ক মনিকার কাছে গিয়া বসিল। দেশলাই নিঃশেষ হইয়া নিভিয়া গেল। আমার হাত ধরুন। হাত ধরলে দেশলাই জ্বালাবো কি করে? দেশলাই জ্বালাতে হবে না। বিনায়ক মনিকার হাত ধরিয়া আছে কি না অন্ধকারে তাহা দেখা গেল না। মনিকা? কি?
ঘর অন্ধকার। জানি, তুমি আর আমি ছাড়া বাড়িতে আর কেউ নেই। হুম। আমার মতো অসাধু লোকের সঙ্গে থাকতে তোমার ভয় করছে না? না। তোমরা অদ্ভুত জাত। সাধে পণ্ডিতরা বলেছেন, পণ্ডিতদের কথা শুনতে চাই না। বেশ, চলো, তাহলে তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। না, আলো জ্বললে তবে বাড়ি যাব। আলো কখন জ্বলবে ঠিক নেই, আজ রাত্রে আলো নাও জ্বলতে পারে। মনিকা কথা বলিল না। ক্ষণেক পরে বিদ্যুৎ বাতি যেমন হঠাৎ নিভিয়া গিয়াছিল, তেমনি হঠাৎ জ্বলিয়া উঠিল। দেখা গেল দুজনে পাশাপাশি কৌচের ওপর বসিয়া আছে। মনিকার ডান হাত বিনায়কের বাম মুষ্টির মধ্যে আবদ্ধ। মনিকা বিনায়কের মুখের পানে চাহিয়া মধুর আনন্দোচ্ছল হাসিল। তারপর উঠিয়া দাঁড়াইয়া নম্র কুহক কোমল স্বরে বলিল, এবার আমি বাড়ি যাই। বিনায়কও উঠিয়া দাঁড়াইল। তুমি আজ আমাকে অনেক জেরা করেছ, আমার একটা প্রশ্নের জবাব দেবে? কি প্রশ্ন? আমি ভাগ্যবান কিংবা হতভাগ্য, সেটা জানাবে কি? মনিকা বিনায়কের দিকে পিছন ফিরিয়া দাঁড়াইল, মুখ টিপিয়া একটু হাসিল। তুমি ভাগ্যবান কিনা জানি না, কিন্তু আমার ভাগ্য মন্দ নয়। বিনায়কের মুখ উদ্ভাসিত হইয়া উঠিল। সে মনিকার সম্মুখে গিয়া তাহার একটি হাত নিজের হাতে তুলিয়া লইল। আর তোমার মনে সন্দেহ নেই? না। অন্ধকারের পরীক্ষায় পাশ করেছি তাহলে? হ্যাঁ। অ্যাঁ, কি বললে? অন্ধকারের পরীক্ষা? তুমি তুমি বুঝতে পেরেছ? তা পেরেছি। কি করে বুঝলে? খুব সহজে। তুমি যখন হাত দিয়ে গ্লাসটা ফেলে দিলে তখন আমি ঘড়ির দিকে তাকিয়েছিলাম। ঘড়ির কাজে সবই দেখতে পেলাম। তারপরই আলো নিভে গেল। বুঝতে দেরি হলো না যে গ্লাস ভাঙার শব্দটা সংকেত। তোমার যে সহচরটি বাইরে দাঁড়িয়ে আছেন, তিনি বারান্দায় মেন সুইচ বন্ধ করে দিলেন। সহচরটি বোধহয় শম্ভু, তাই না? মনিকা নীরব বিস্ময়ে ঘাড় নাড়িল। এরপরে তোমার এই রাত্রিরে আমার সঙ্গে দেখা করতে আসার প্ল্যানটা পরিষ্কার হয়ে গেল। অন্ধকারে আমি কোনো অসভ্যতামো করি কি না তা পরীক্ষা করতে চাও। যখন বুঝতে পারলাম তখন পরীক্ষায় পাশ করা আর শক্ত হলো না। মনিকার মুখ আবার সংশয়াকুল হইয়া উঠিল। কিন্তু কিন্তু আমার সন্দেহ তো তাহলে গেল না। তুমি যদি জেনে শুনে। বিনায়ক হাসিয়া তাহাকে কাছে টানিয়া লইল। একটু সন্দেহ থাকা ভালো। কবি বলেছেন, ক্ষুদ্র হৃদয়ের প্রেম একান্ত বিশ্বাসে হয়ে আসে জড় মৃতবৎ, তাই তারে মাঝে মাঝে জাগায়া তুলিতে হয় মিথ্যা অবিশ্বাসে। কিন্তু মনিকা, আমি যদি সত্যি অসভ্যতা করতুম, শম্ভু এসে অবশ্যই আমাকে উত্তম মধ্যম দিত, কিন্তু তুমি কি করতে? মনিকার মুখ কাঁদো কাঁদো হইয়া উঠিল। কি আর করতুম? তোমাকেই বিয়ে করতুম। তুমি কি আমার কিছু রেখেছ? আমার নিজের ইচ্ছে বলে কি কিছু আছে? দুহাতে মুখ ঢাকিয়া মনিকা কাঁদিবার উপক্রম করিল। স্নেহে আনন্দে বিনায়কের মুখ কোমল হইয়া উঠিল। সে মনিকা চুলের উপর একবার লঘু স্পর্শে হাত বুলাইয়া উচ্চকণ্ঠে ডাকিল, ওহে শম্ভু, ভেতরে এসো। 18 বছরের হৃষ্ট পুষ্ট বলবান যুবক শম্ভু একটি হকি স্টিক হাতে লইয়া প্রবেশ করিল এবং প্রসন্ন মুখে দন্ত বিকশিত করিল। শম্ভু, তোমার বোনকে শিগগির বাড়ি নিয়ে যাও, আর বেশি দেরি করলে আমার বদনাম রটে যাবে। এতক্ষণ শুনছিলেন আজকের গল্প পরীক্ষা। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে গল্পটিকে লাইক করবেন, আপনাদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসবো আবারও একটি নতুন গল্পের সাথে। ততক্ষণ সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন স্বল্প কথার গল্পকথক।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।